নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শান্তনী। আজ আমরা আলোচনা করব ডায়েট নিয়ে। আমাদের সঙ্গে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটালস থেকে সিনিয়র ডায়েটিশিয়ান মীনাক্ষী রাউত স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছে। নমস্কার মীনাক্ষী, অনেক স্বাগত জানাই তোমাকে। আচ্ছা, আজ আমরা ডায়েট নিয়ে আলোচনা করব। তো স্পেসিফিক্যালি আমরা ডায়াবেটিসটাকে রেখেছি আমাদের আজকে আলোচনার মধ্যে। তো ডায়াবেটিস তো তুমিও জানো, সবাই জানে যে দিনে দিনে খুবই বেড়ে পড়ছে, মানে মহামারীর মতো ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডায়েটটা কীরকম হওয়া উচিত বা ডায়েট মেনে কেন চলা উচিত ডায়াবেটিসের জন্য, যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বলতে। আচ্ছা, এটা তো ঠিক কথা যে ডায়াবেটিস তো ডেফিনেটলি এখন পুরো মহামারীর আকারটাই নিয়েছে। তো আমাদের যেসব ডিজিজগুলো একদম ফার্স্ট ক্লিয়ার ডিজিজ, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। সেকেন্ডলি হচ্ছে সেকেন্ড ক্লিয়ারের মধ্যে আমাদেরকে রাখা হচ্ছে ক্যান্সার। থার্ড ক্লিয়ার যে ডিজিজ সেটা কিন্তু ডায়াবেটিস, যেটা আমাদের একদম গ্র্যাজুয়ালি মানুষকে কিল করছে। ঠিক আছে, তো আমাদের যে WHO, তো ওনাদের কথা ওয়াইজ 2025-এর মধ্যে আমাদের ইন্ডিয়া তো একটা পুরো ডায়াবেটিসের ক্যাপিটাল হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ে ডেফিনেটলি একটু সতর্ক হওয়া উচিত, ঠিকঠাক গাইডলাইন মানা উচিত। তো সেক্ষেত্রে ডায়াবেটিক কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট এখন ডিজিজ। তাহলে সবার মানে উচিত এই সময় ডায়াবেটিস নিয়ে সতর্ক হওয়া। ডেফিনেটলি তার জন্য মানে ডায়েটের একটা অনেক বড় অংশ এর মধ্যে রয়েছে। যদি ডায়াবেটিস নিয়ে একটু ব্রিফলি আমাদের বলতে। আচ্ছা, ডায়াবেটিস তো ধরুন সত্যি কথা বলতে ডায়াবেটিস ডেফিনেটলি একটা মানে ম্যানেজেবল একটা ডিজিজ। এটা ডেফিনেটলি এটা ম্যানেজ করা যাবে, এমন নয় যে এটাকে কখনো কিওর করা যাবে, বাট এটা ম্যানেজ করা যাবে। তো ডায়াবেটিস ডেফিনেটলি এটা কিন্তু একটা ডিজিজ নয়, এটা একটা সিমটমস। তো এটা সিনড্রোম বা সিমটমস কেন কি, এক্ষেত্রে এটা হচ্ছে ক্লাস্টার অফ সিমটমস। বিভিন্ন সিমটমস এক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন অর্গান এটাতে টোটালি এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। সেজন্য ডায়াবেটিসটা কিন্তু আমাদের ডিজিজ নয়, এটা একটা সিমটমস। বেসিক্যালি ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2 হয়ে থাকে, আবার অনেক ডিজিজ অনেক টাইপ থাকে। তো ডায়াবেটিস টাইপ 1 যেটা, সেটা তো ডেফিনেটলি ওটা আমাদের মোটামুটি 100% ওই ডায়াবেটিস ধরা হয়, তার থেকে 5-10% কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে ফল হয়। তো সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস যেটা জুবেনাইল অনসেট ডায়াবেটিস বলা হয়, এটা মেনলি ইয়ঙ্গার এজে দেখা যায়। তো সেক্ষেত্রে এটাতে কি হয়, আমাদের এটা কনজেনিটাল, যেটা জন্মগত ত্রুটি, যেটা ধরুন বেটা সেল যেটা আছে তার হয়তো সংখ্যা কম আছে, বা তাও কোনো ছোটবেলা থেকেই কিছু আছে ওর জন্মগত ত্রুটি, সেই জন্য কিন্তু এটা বেসিক্যালি হয়ে থাকে। এখানে কিন্তু আমাদের ইনসুলিন বাইরে থেকে নিতেই হয়। আর টাইপ 2 ডায়াবেটিস বেসিক্যালি আমাদের অ্যাডাল্ট এজের মধ্যে হয়ে থাকে। সেটা কিন্তু আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, আমাদের ইনসুলিন সিক্রেশন হয়, বাট সেটা কিন্তু রিসেপ্টারে কিছু ডিফেক্ট থাকতে পারে, এই কারণে টাইপ 2 ডায়াবেটিস মেনলি হয়ে থাকে। আর থার্ডলি হচ্ছে কি যে আমাদের কিন্তু ম্যাল নিউট্রিশন যেটা হয়ে থাকে, সেক্ষেত্রেও হয়ে থাকে। ধরুন কারো প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, বা কোনো ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডায়াবেটিস হয়ে থাকে। ধরুন জিঙ্ক যদি ডেফিসিয়েট হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্লাডে ইনসুলিনটা যে আসছে সেটাকে ডাইমার রূপে আসছে। তো যেহেতু ডাইমার রূপে আসছে, সেহেতু ওটা লংজিভিটি অতটা থাকে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াবেটিস হতে পারে। থার্ডলি হচ্ছে কি যে আপনার যেটা হচ্ছে কি যে আপনার প্রোটিনের ডিফিসিয়েট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ইনসুলিনের যে ফাংশনের যে রিসেপ্টরগুলো আছে, সেগুলো কিন্তু ডিটেরিওরেট হতে পারে, কাজ করতে পারবে না। থার্ডলি হচ্ছে যে আমাদের জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা মেনলি আমাদের এখন পিসিওডি বা ধরুন যেগুলো বেসিক্যালি আমাদের মায়ের আছে বা কারো জেনেটিক ব্যাপার, তো সেক্ষেত্রেও কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে, যেটা মেনলি প্রেগনেন্ট ওমেনদের দেখা যায়। কেন কি সেই সময় প্লাসেন্টাতে বিভিন্ন হরমোনাল যে চেঞ্জেস গুলো আছে, সেক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। মানে পিসিওডি থাকলে ডায়াবেটিস ডেফিনেটলি চান্সেস থাকে, কারণ কি ওখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ইনসুলিন আমাদের প্রপার ভাবে কাজ করতে পারে না। তো আমাদের যে আমরা কার্বোহাইড্রেটটা খাচ্ছি ধরুন, সেটা আমাদের ইউটিলাইজ এনার্জির জন্য না হয়, তাহলে সেটা আমাদের ব্লাডে কিন্তু থেকে যাচ্ছে। তো ব্লাডে ব্লাডে আমাদের ডিরেক্টলি গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে, তো সেটার জন্যই হতে পারে। ঠিক আছে,
তুমি কি বলছো, কিভাবে ফাইট করা উচিত আমাদের? ডেফিনেটলি আমি বলবো শুধু ডায়েট তো ডেফিনেটলি নয়, ডায়েটের সাথে সাথে মেডিকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এডুকেশন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেস আমাদের, সেটা তো ডেফিনেটলি থাকতেই হবে। তো যেহেতু আমি একজন ডায়েটিশিয়ান, তো আমি ডায়েট পার্টটাই আমি বলছি। আর সব থেকে বড় কথা হচ্ছে স্ট্রেস ম্যানেজ, যেটাও কিন্তু খুব এখন যে লাইফস্টাইল, সেটা কিন্তু খুব বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর হয়েছে স্ট্রেস, যেটার জন্য কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। প্রিন্সিপাল কি ডায়েট প্রিন্সিপাল যদি বলি আমি, সেক্ষেত্রে হচ্ছে যে ফার্স্ট যদি আমি এনার্জির কথা বলি, ডেফিনেটলি আমি বলবো এনার্জি কিন্তু টোটালি, যেটা এনার্জি যেরকম ওয়ার্ক আউট যেমন হচ্ছে সেকেন্ডারি বা হেভি বা যেগুলো আছে মডারেট, তো সেই ওয়াইজ এনার্জিটা থাক, কিন্তু আমি বলছি এনার্জি যেটা থাকছে সেটা কিন্তু টোটালি লিমিটেড করে করে বারবার শর্ট শর্ট ভাবে, মানে ফ্রিকুয়েন্টলি যেতে হয় আর কি, যাতে করে আমি যদি কম এনার্জি নিই, সেখানে আমার লিমিটেড এনার্জি, লিমিটেড গ্লুকোজ মানে ব্লাডে ইনক্রিজ হবে, মানে অতটা হচ্ছে না, আমি আবার কিছুক্ষণ পরে আবার কিছু একটা এনার্জি রাখছি, সেই জন্য হচ্ছে যে আমাদের কিন্তু ওটা গ্র্যাজুয়ালি ব্লাড সুগারটা আমাদের আস্তে আস্তে করে কাজ মানে বাড়ছে না অতটা। তো সেই জন্য আমি বলবো এনার্জি সেম থাকবে, কিন্তু ওটা ফ্রিকুয়েন্টলি মানে লিমিটেড যাতে থাকে, সেটা হচ্ছে আমাদের এনার্জির ক্ষেত্রে এটা রাখা যাবে। সেকেন্ডলি হচ্ছে যে আমার সেটা মেন হচ্ছে যে কার্বোহাইড্রেট, যেটা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে কার্বোহাইড্রেট কি হওয়া উচিত। ডেফিনেটলি কার্বোহাইড্রেট আমাদের হওয়া উচিত কমপ্লেক্স ফর্মে। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের ফাইবার থাকছে, যেটা আমাদের কি হচ্ছে যে ফাইবার যদি আমাদের ধরুন দু ধরনের কার্বোহাইড্রেট যদি থাকে, ধরুন সিম্পল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি কি আসে? কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে আপনার হোল গ্রেন আসছে, যেমন হচ্ছে হুইট, তারপর হচ্ছে যে পালসেস, লিগিউমস, এগুলো হচ্ছে যে কমপ্লেক্স, ঠিক আছে। তো এই কার্বোহাইড্রেটগুলোর মধ্যে যেহেতু আমাদের ফাইবারটা থাকছে, তো সেটাতে কি হচ্ছে, যেহেতু ফাইবারের সাথে ওটাতে থাকছে, তো আমাদের যখন আমরা খাচ্ছি খাবার, সেটা আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ডাইজেশন হচ্ছে, গ্র্যাজুয়ালি অ্যাবজর্ব হচ্ছে, তো তাতে করে আমাদের স্লোলি আমাদের সুগার মানে ব্লাডে আসছে, তো তার জন্য আমাদের ইনসুলিন যেটা আমাদের শরীর থেকে আসছে, তো সেটাতে অতটা হাইক হচ্ছে না মানে ব্লাড গ্লুকোজ। তো সেটার জন্য আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়া উচিত। যদি আমরা ইনকেস সিম্পল খাই, তো ডিরেক্টলি অ্যাবজর্পশন এতটা বেশি র্যাপিডলি হতে থাকে, তাতে আমাদের ব্লাডে গ্লুকোজের লেভেলটা বাড়তে থাকবে, সেটা আমাদের কিন্তু কন্ট্রোল করতে প্রবলেম হবে। সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু অবশ্যই নেওয়া উচিত। থার্ডলি আমরা প্রোটিনে আসছি। প্রোটিন হচ্ছে কি যে আমি বলবো যে প্রোটিনের ফাংশন ভীষণভাবে, আপনাকে তখনই বললাম যে ম্যাল নিউট্রিশন, যেখানে প্রোটিন যদি ডেফিসিয়েট থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো সেই জন্য প্রোটিন আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন, যেটা আমরা মেনলি অ্যানিম্যাল সোর্স বলি, যেমন ধরো তুমি এগ হোয়াইট হয়ে গেল, লিন ফিশ হয়ে গেল, বা মানে লিন যেটা মিট আর কি, যেটা চিকেন না একদম, সেটা কিন্তু খুব ভালো ফার্স্ট ক্লাস প্রোটিন, যেটা আমাদের কিন্তু ইনসুলিনের যে ফাংশনটাকে সেটা বুস্ট আপ করতে হেল্প করবে, বা রিসেপ্টরের যে ফাংশন সেটাকেও কিন্তু বুস্ট আপ করতে হেল্প করবে। সারাদিনে কতটা প্রোটিন আমাদের দরকার বডিতে? মোটামুটি টোটাল এনার্জির 15 থেকে 20% যদি ধরা যায়। আদারওয়াইজ যদি কারো হাইট থাকে যেরকম, তো সেই ওয়াইজ মেজারমেন্ট, হ্যাঁ ডেফিনেটলি। তারপর আমাদের আসছে সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা হচ্ছে প্লান্ট। ফার্স্ট ক্লাস প্রোটিনে তো আমাদের বায়ো অ্যাভেলেবিলিটিটা খুব বেশি, মানে হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো রকম ভাবে অ্যাবজর্ব হয়ে যায়, যাতে করে আমাদের যেটা আমাদের দরকার সেটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। আর সেকেন্ড ক্লাস প্রোটিন ডেফিনেটলি দরকার, বাট ওটার অ্যামাউন্টটা একটু পার্সেন্টেজ কম থাকবে। ধরো 100-এর মধ্যে 60 থেকে 70% ফার্স্ট ক্লাস প্রোটিন, আর সেকেন্ড ক্লাস প্রোটিন 30% আছে, সেখানেও কিন্তু ফাইবার থাকছে, আমাদের প্রোটিন থাকছে, সেটাও কিন্তু বেনিফিশিয়াল ডায়াবেটিসের জন্য। তারপরে হচ্ছে যেটা আমি ফ্যাটস অ্যান্ড অয়েল, যেটা হচ্ছে যে জেনারেলি আমি এটাই বলবো যে যেসব ডায়াবেটিস, কেন এটা সব পিপলের জন্যই বলবো যে গুড ফ্যাট অ্যান্ড অয়েল কনজিউম করা দরকার, মানে যেগুলো আমাদের হেলদি প্র্যাকটিস, যেটা ধরুন স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আমরা দেখবে রুম টেম্পারেচারে জমে যাচ্ছে, যে তেলগুলো, যেগুলো ঘি, ডালডা, তারপরে পিনাট বাটার, যেগুলো এগুলো জমে যায় আমাদের ন্যাচারালি রুম টেম্পারেচার, বাট সরষের তেল বা রাইস ব্রান বা সানফ্লাওয়ার, এগুলো যেগুলো দেখবে সেগুলো জমে না। তো এইগুলো হচ্ছে আমাদের গুড ফ্যাট, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড, ঠিক আছে, যেগুলোর মধ্যে ওমেগা
omega 3 আমরা সবাই নাম শুনে থাকি যে omega 3 omega 6 ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু শুধু আমাদের ফ্যাট যে আমাদের দরকার যেটা সেটা মিট করছে না, সাথে সাথে কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করছে, যেটা আমাদের ডায়াবেটিসের জন্য খুবই হেল্পফুল। মানে ঘি না, আনস্যাচুরেটেড যেগুলো হচ্ছে প্লান্ট, মানে যেগুলো হচ্ছে আমাদের ওই সানফ্লাওয়ার, ক্যানোলা অয়েল, মাস্টার্ড অয়েল, এগুলো আর কি। এগুলো এই দিকেই বেশি আমাদের ডেফিনেটলি, মানে স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরে দরকার, সেটা সার্টেন অ্যামাউন্ট, কম অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনার ওটা আমরা কম পরিমাণে খাবো, আর এদিকে আনস্যাচুরেটেড যেটা আমি বললাম যে সরষের তেল, এগুলো omega 6 omega 3 ফ্যাটি অ্যাসিড আছে, এগুলো কনজিউম করতে হবে। বাট একটা তেল কিন্তু কখনো সাফিসিয়েন্ট নয়, মানে আমি এটা বলতে পারবো না যে আমি মাস্টার্ড অয়েল গুড, মানে ওটাতেই খেলেই হবে, সেটা না। কিন্তু বিভিন্ন তেলের বিভিন্ন যে কম্পোজিশন আছে, যে মানে রেশিওটা থাকে omega 3 omega 6 এর যে রেশিওটা থাকে সেটা কিন্তু ডিফারেন্ট হয়। তো সেই জন্য আমি বলবো যে এক সপ্তাহ অল্টারনেট, আদারওয়াইজ মান্থলি যদি আমরা চেঞ্জ করে খাই, তো এটা আমাদের ফ্যাটের যে আমাদের রিকোয়ারমেন্ট আছে সেটাও ফুলফিল হবে, প্লাস হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্টের সোর্স হিসাবেও আমরা কিন্তু এটা পেতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন আছে, ইনসুলিন অনেকেই ইউজ করে, তো সেই ক্ষেত্রে বলা হয় যে খাবার খাওয়াটা মানে খাওয়ার সময়টা মেনটেন করা খুব উচিত, তুমি কি বলবে এর ব্যাপারে? ডেফিনেটলি এখন যে ডায়াবেটিসের ব্যাপার, তো তাতে করে ইনসুলিন কিন্তু নিতেই হচ্ছে, ঠিক আছে। তো যদি কেউ ইনসুলিনে আছে, তো বেসিক্যালি 3 টাইপের হয়ে থাকে। ধরো শর্ট অ্যাক্টিং যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট হাফ আওয়ারের মধ্যে ওটা অ্যাক্টিং স্টার্ট করে দেয় কাজ করতে, সেটা কিন্তু টোটালি পিক লেভেলে যখন যায় 2 to 4 আওয়ার্সের মধ্যে, ঠিক আছে। তো যদি এই ধরনের যদি আমি ইনসুলিন কেউ ইউজ করছে শর্ট মানে অ্যাক্টিং এর, তো সেক্ষেত্রে আমি বলবো জাস্ট ইনসুলিন দেওয়ার 10 মিনিটসের মধ্যেই কিন্তু একটা হেভি মিল নিতেই হবে। যদি আমরা 10 মিনিট স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু আমার হাইপো হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের যদি ইনসুলিন কেউ নিচ্ছে তাহলে ডেফিনেটলি 10 মিনিটস মানে হেভি একটা মিল নেওয়া উচিত, তো তবেই হচ্ছে যে হাইপো বা আগে বা হাইপারের এই যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না। সেকেন্ডলি হচ্ছে আমাদের আরেকটা ধরনের হয়, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। সেটাতে যদি মানে যেটা শর্ট টার্ম যেটা আছে সেটা কিন্তু বেসিক্যালি আমাদের সিভিয়ার যদি হয়, কোনো ডায়াবেটিক ভীষণ সিভিয়ার স্টেজে আছে, সেক্ষেত্রে মোটামুটি 3 বার তো নিতেই পারে, আর যারা মানে মডারেট থাকে সেক্ষেত্রে 2 বার নিতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যেটা ব্রেকফাস্ট আর যেটা ডিনার সেটা কিন্তু হেভি হওয়া উচিত, লাঞ্চটা মডারেট থাকলো। কেন কি রাতের দিকে যেটা বেসিক্যালি হয়, আমরা ইনসুলিন নিলাম, মোটামুটি একটা খেলাম, আবার এটা আছে কি যে রাত্রেবেলায় কম খাওয়ার ব্যাপার, বাট শর্ট টার্ম অ্যাক্টিং এর যদি ইনসুলিন নেই তো রাত্রেবেলাতে একটু হেভি যদি না খাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে না, আমরা ইনসুলিন নিলাম, খাবার খেলাম, শুতে গেলাম, তারপর রাতের দিকে কোনো টাইমে যেহেতু অতটা হেভি রইলো না, আর এটা তো শর্ট অ্যাক্টিং, তো সেক্ষেত্রে রাত্রেবেলাতে হাইপো হওয়ার চান্স থাকে। সেটা আমরা নোট ডাউন করতে পারবো না, যদি ইনকেস আমার হাইপোগ্লাইসেমিয়া হয় যে আমরা বুঝতে না পারে অনেক কিছু হয়ে যেতে পারে, সেটা একটা ব্যাপার, খুবই মারাত্মক ব্যাপার। তাছাড়া এমনও হতে পারে যে ইনসুলিন নিল, তারপরে হাইপো হলো মিডনাইটে, তো সেটা আবার অনেক ক্ষেত্রে সকালবেলাতে অনেকেই দেখে শুনে থাকবেন আপনি কি যে বলে যে আমার সব দিক ঠিকঠাক থাকে সিবিসি, বাট ভোর দিকে আমার বেড়ে যায়। এটা কিন্তু অনেক পেশেন্টের একটা প্রশ্ন থাকে কি যে আমার ভোরবেলাতে বেড়ে গেলাম, রাত্রে তো ইনসুলিন নিয়েছিলাম, খেয়েওছিলাম খাবার, তো যখন মাঝরাতে যদি আমাদের হাইপো হয়ে যায় সেক্ষেত্রে তখন আমাদের কি হয়, অ্যাডভার্স আমাদের শরীরে রিঅ্যাকশন হয়। হাইপো যখনই হয়ে গেল তখনই আমাদের যে স্ট্রেস হরমোনস গুলো আছে, আমাদের শরীরে একটা স্ট্রেস হচ্ছে, হাইপো হয়ে গেল, পুরো মেকানিজম চেঞ্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে যখনই আমাদের হাইপো হয়ে গেল তখনই আমাদের স্ট্রেস হরমোনস যেগুলো আছে, তো ওইগুলো হচ্ছে কি যে আমাদের তখন লিভারে যে স্টোরেজ যে গ্লুকোজটা আছে যেটা গ্লাইকোজেন রূপে, সেটাকে কিন্তু গ্লুকোজে কনভার্ট করে দিল, তো আমাদের ব্লাডে আবার সুগার বেড়ে গেল। আলটিমেট আমাদের যেটার জন্য আমরা ইনসুলিন দিলাম সেটা কিন্তু আলটিমেট কাজ দিল না, সেটা হলো। এরপরে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু আলাদা, সেটা মোটামুটি এটাও মোটামুটি স্লোলি কাজ হয়। তো মোটামুটি 2 আওয়ার্স এটাতে 2 আওয়ার্সের মধ্যে এটা অ্যাক্টিং স্টার্ট করে দেয়, তো মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে এটা কিন্তু টোটালি পিক লেভেলে চলে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো 1 ঘন্টার মধ্যে যেন একটা মিল টোটালি একটা নেওয়া যায়। আর যদি লং অ্যাক্টিং যেটা আছে ইনসুলিন, সেক্ষেত্রেও কিন্তু শর্ট অ্যাক্টিং এর মতোই ডিনারটা ব্রেকফাস্টটা কিন্তু হেভি করা উচিত। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের সেম এটাতে মোটামুটি পিক লেভেল 14 থেকে 20 ঘন্টা
যায়, তো সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে খাবার খেয়ে নিলেই হবে, তার আগেও না তার পরেও না। আচ্ছা, একটা মিথ আছে ব্রাউন রাইস খাওয়া খুব ভালো, হুম, তুমি কি বলবে কতটা ভালো? ডেফিনেটলি ব্রাউন রাইস তো ডেফিনেটলি ভালো, কেন কি এটাতে তোমার ফাইবার থাকে, ভিটামিন মিনারেলস থাকে, যেগুলো খুবই এসেন্সিয়াল। তো সেক্ষেত্রে ব্রাউন রাইস তো ডেফিনেটলি ভালো, অবশ্যই খেতেই পারে, অবশ্যই খাওয়া দরকার, কেন কি এটাও কিন্তু ইজিলি ডাইজেশন অ্যাবজর্পশনে যায় না, গ্র্যাজুয়ালি যায়, আমাদের কিন্তু গ্লুকোজ স্পাইকটা কিন্তু কম হয়। বাট এরপরে সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়া তো ডেফিনেটলি ভাত ছাড়া থাকতে পারে না। ভাত ছাড়া থাকতে পারে না, ইকোনমিক দিক দিয়েও কিন্তু হ্যাঁ, অতটা হ্যাঁ, বেশি হ্যাঁ। এগিয়ে নেই, সেক্ষেত্রে ব্রাউন রাইস সাপোর্ট করাটা তো খুব সবার একটা পক্ষে সবার সম্ভব পক্ষে হবে না। সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলবো ব্রাউন রাইস ডেফিনেটলি ভালো, বাট ইকোনমিক দিক দিয়ে যদি আমি বিচার করতে চাই, কেন কি অ্যাজ এ ডায়েটিশিয়ান আমাকে এটাও তো দেখতে হবে যে সবাই যাতে এফোর্ড করতে পারে। ডায়াবেটিস তো ধরুন এখন যা অবস্থা তাতে করে যারা ধরুন রুরাল এরিয়াতে মাঠে কাজ করে তাতেও কিন্তু ডায়াবেটিস, মানে প্রত্যেকের ঘরে হ্যাঁ, একজন বাড়িতে, করে হ্যাঁ, exactly। রয়েছে। আগে কিন্তু এটা অতটা ছিল ছিল না। না। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে পারবয়েল যেটা সেদ্ধ চাল, সেটাতেও কিন্তু খুব সস্তাতে পাওয়া যায়, আর ওটাও কিন্তু ব্রাউন রাইসের প্রায় সিমিলার কাজ করে, তো সেটা কিন্তু খেতেই পারে। আর সেটা কিন্তু আমরা এখন অ্যাভয়েড করি, আমরা এখন টোটালি রিফাইন চাল খাই, যেটা কিন্তু একদমই ডিরেক্টলি ডাইজেশন অ্যাবজর্পশনে যায়, তো আমাদের ইনক্রিজ করায়। তাছাড়া ভাতের নিয়ে যেটা একটা থাকে সবার জিজ্ঞাসা যে আমি ভাত খেতে ভয় পাই, অনেক ডায়াবেটিস পেশেন্টকে ভাত খাবো না, আমি রুটি খাবো। তো আমি তো এটার ব্যাপারে বলবো ভাত একটা টাইম খাওয়া যেতে পারে, কিন্তু ভাতটা আমি বলবো যে আমরা কি করি একদম গরম গরম খেয়ে নিই। তো ডায়াবেটিসের ক্ষেত্রে আমি বলবো গরম গরম খাওয়াটা অতটা ঠিক না, কেন কি যখন ওটা গরম অবস্থাতে থাকে ভাতটা, তো তখন ওটা ইজিলি আমাদের ডাইজেশন হয়ে যায়, কেন কি যখন ওটা আমরা একটু ঠান্ডা করে খাবো, তো সেক্ষেত্রে একটা না কোটিং একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যেটা কোটিং হয়ে গেলে পরে ওটা রেজিস্ট্যান্ট স্টার্চ হিসাবে থাকে, ওটা কিন্তু আমাদের অনেকটা ইয়ের কাজ করে, রেজিস্ট করে মানে ডাইজেশন অ্যাবজর্পশনে। তো সেক্ষেত্রে আমি বলবো যদি কেউ ভাত খেতে, অনেকেই আমরা বাঙালি ভাত খেতে তো ম্যাক্সিমাম লোক পছন্দই করি, সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ভাত কিন্তু ডেফিনেটলি খেতেই পারে। আমরা আলোচনা করছিলাম ব্রাউন রাইস নিয়ে, তো ভাতের ব্যাপারটা তো গেল, এরপর রুটির দিকে একটু আসা যাক। তো ডায়াবেটিস যাদের রয়েছে তাদের জন্য কি রুটি খাওয়াটা ঠিক? হ্যাঁ, রুটি খাওয়াটা তো ডেফিনেটলি ঠিক, তাদের কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্ট আছে। তাছাড়া হচ্ছে কি যে রুটি কিন্তু ডেফিনেটলি ফাইবার কন্টেন্ট করে, যেগুলো হোল গ্রেন, ডেফিনেটলি আমি মানে ময়দার কথা বলছি না, হোল গ্রেন, হ্যাঁ সেটার কথা বলছি। তো সেটা ডেফিনেটলি আটাতে হোল গ্রেন যেগুলো আছে সেগুলোতে কিন্তু পেকটিনেশন বা ফাইটিক অ্যাসিড, একটা ফাইটিক অ্যাসিড থাকে, যে অ্যাসিডটা কিন্তু আমাদের গ্লাইসেমিক যে ইন্ডেক্স, যেটা আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স আমরা মোটামুটি জানি যে কোনো খাবার যখন খাচ্ছি, তো সেই খাবারটা খাওয়ার পরে আমাদের সেই খাবারটা কতটা আমাদের ব্লাডে গ্লুকোজটাকে দিচ্ছে, সেটা আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বুঝছি। তো যদি আমাদের এই যে হোল গ্রেন, সেটাতে কিন্তু আমাদের ফাইটিক অ্যাসিড থাকে, যেটাতে কিন্তু এই যে জিআই গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে অনেকটা লো করছে, তো সেটার জন্য ডেফিনেটলি রুটি খাওয়া ভালো হোল গ্রেনের। সেই জন্য বাজারে এখন যেগুলো বেরিয়েছে মাল্টিগ্রেন আটা, সেগুলো বিভিন্ন হোল গ্রেনের সামেশন করে পরে বানানো হচ্ছে, বাট যেগুলো পসিবল, যদি আমি সাজেশন হিসাবে দিতে পারি, যদি কেউ 1 কেজি ধরো আটা বানাচ্ছে, সেক্ষেত্রে যদি পুরো গমের 1 কেজির গম নিল, তাতে করে যদি 100 গ্রাম কর্ন ভুট্টা যেটা সেটা নিল, আর 100 গ্রাম যদি একটু ছোলা নিল, আর তার সাথে যে ফ্লেক্স সিড যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকছে, তো সেটা যদি মিক্স করে যদি আমাদের বানানো যায় আটা, তো এটা কিন্তু শুধু ডায়াবেটিসের জন্য না, এটা হোল ফ্যামিলির জন্য খুব হেল্পফুল। এই রেশিওটা একসাথে মিশিয়ে পরে এটা কিন্তু মানে আমি এই রেশিওটা বললাম যে ওটা 1 কেজি রেসপেক্টে বললাম, এরপরে যে 2 কেজি 3 কেজি যেরকম ভাবে বানানো যাবে, যার যেরকম রিকোয়ারমেন্ট সেটা সেরকম ওয়াইজ এই রেশিওতে বানাতে পারে, সেটা কিন্তু খুব হেল্পফুল, ডায়াবেটিস নয় হোল ফ্যামিলির সবার জন্য ভালো হবে। ডায়াবেটিস পেশেন্টের একটা সমস্যা আমি দেখেছি যে আলু খেতে পারে না, এই সিজনে আম খেতে পারে না, তুমি কি বলবে খাওয়াটা কি উচিত?
খাওয়াটা তো অবশ্যই মানে কি বলবো, উচিত তখনই যদি এটা ঠিকঠাকভাবে আমরা ক্যালকুলেট করে খাই। ইন দ্য সেন্স ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গোর বা যে কোনো রসগোল্লা বা যেটা পটেটোর কথা বলছো, তো এটার ক্ষেত্রে কি হয়ে থাকে, এটা তো ডেফিনেটলি এক একটা যেটা খাবারের এক একটা গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, যেটা কতটা গ্লুকোজ ব্লাডে বাড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে যদি কারো গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা বেশি, অথচ সেটা ক্রেভিং হচ্ছে, খেতে ইচ্ছে করছে, তো সেখান থেকে যদি এক পোর্শন বা একটুখানি লিমিটেড পোর্শন বা স্মল পোর্শন যদি আমরা আউট করে খাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই গ্লাইসেমিক ইন্ডেক্স হাই হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু গ্লাইসেমিক লোড যেটা আমাদের, সেটা কিন্তু কম হচ্ছে, কেন কি আমরা একটুখানি পোর্শন খাচ্ছি, তার জন্য সেটা কিন্তু একটা স্লাইস আম খেতেই পারে, সেটাতে কোনো ইস্যু হবে না। আর খেতে ইচ্ছা করলে পুরোটা একসাথে না খেয়ে হয়তো ভাগ করে সবাই মিলে খেলে, হ্যাঁ ডেফিনেটলি। আর তার থেকে বড় কথা হচ্ছে যেটা আলুর ব্যাপারটা বলি, আলুটাও ডেফিনেটলি যদি মানে আমরা বয়েল করলাম, তারপরেও ওটাকে যদি আমরা যেটা হয়ে থাকে কি যে একটুখানি ঠান্ডা করলাম, তারপরে একটা ক্রিস্টালাইজ ফর্ম হয়, তো সেটা কিন্তু 1-2 পোর্শন খেতেই পারে, কেন কি ওটাও কিন্তু যেটা রেজিস্ট্যান্স স্টার্চ হিসাবে থেকে যায়। আর যেরকম হচ্ছে অনেকেই বলে যে আমার কলা খেতে, কাঁচা কলা নিয়ে আবার ভয় পায় অনেকে, যে কি কাঁচা কলা খাবো না পাকা কলা খাবো, এটা একটা প্রশ্ন চলেই আসে। তো কাঁচা কলাতে কোনো তো রেস্ট্রিকশন নেই, ডেফিনেটলি কাঁচা কলা তো পুরো ক্রিস্টালাইজ ফর্ম থাকে, ওটা কখনোই ব্লাড সুগারকে বাড়ায় না। বাট যদি পাকা কলা যতটা পাকবে ততটা কিন্তু আমাদের পক্ষে ব্লাড সুগার ততটা বেশি বাড়বে। তো সেক্ষেত্রে আমি বলবো যদি কারো কলা খেতেও ইচ্ছে করছে, তো ছোট একটা মানে একটুখানি ক্রিস্টালাইজ যাতে ফর্ম থাকে সেরকম একটা কলা হাফ পোর্শন খেতেই পারে যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে। তুমি কি মানে কি ফল তুমি সাজেস্ট করবে আমার বন্ধুদের? আচ্ছা, ফলের ক্ষেত্রে আমি বলবো যে একদম লিভারেল অ্যামাউন্টে খেতে পারেন, সেক্ষেত্রে সাইট্রাস ফ্রুটস যেগুলো সেগুলো একদম লিভারেল অ্যামাউন্টে খেতে পারবেন। যদি শুধু ডায়াবেটিস আছে সেক্ষেত্রে, যেখানে কিডনির কোনো প্রবলেম নেই, তো সেক্ষেত্রে যেমন হচ্ছে যে সবথেকে বেস্ট আমলা বা পেয়ারা, তারপর থার্ডলি হচ্ছে অরেঞ্জ, এগুলো যে সাইট্রাস ফ্রুটস আছে সেগুলো লিভারেল অ্যামাউন্টে খেতে পারেন। আর তরমুজ, যেটা অনেকেই ভয় পায় যে তরমুজ খাবো না, ডেফিনেটলি তরমুজ খেতেই পারে। তো এই ফলগুলো রেগুলার বেসিসে মিক্স করে, ধরুন একটা অ্যাপেলের সাথে কম্বিনেশন করে একটা বা অর্ধেকটা পোর্শন অ্যাপেলের সাথে গোয়াবা খেতে পারে, বা অরেঞ্জের সাথে কখনো অ্যাপেল খেতে পারে। তো এই যে ফ্রুটস, এগুলো ডেফিনেটলি প্রতিদিন খাবারে থাকা খুবই দরকার, কেন কি এখান থেকে যে আমরা অ্যান্টিঅক্সিডেন্টটা পাচ্ছি বা যা ফাইটোকেমিক্যালস পাচ্ছি যেগুলো পিলে থাকে, ওই অ্যাপেলের যে পিলে থাকে, তো এগুলো হচ্ছে একটা মানে নিউট্রাসিউটিক্যাল, এগুলো খেলে কিন্তু আমাদের বিভিন্ন ভাবে আমাদেরকে হেল্প করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যাল মেটাবলিজমের পরে যে উৎপন্ন হচ্ছে যেটা রস, সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের তো মেটাবলিজম তো হতেই থাকবে, তার ফলে এগুলো তো ফ্রি রেডিক্যাল উৎপন্ন হতেই থাকবে, বাট সেগুলোকে ডিটক্সিফাই করার জন্য যেটা দরকার সেটা কিন্তু ডেফিনেটলি ফ্রুটস আমাদের খাবারে রাখতেই হবে। তো সেই জন্য ডেফিনেটলি সাইট্রাস ফ্রুটস বা ওয়াটারমেলন সব থেকে এগুলো তো লিবারেল অ্যামাউন্টে খেতে পারে। বাকি ফল কখনো কখনো যেভাবে বললাম যে ছোট ছোট স্মল পোর্শনে ডেফিনেটলি খেতে পারে। ডায়াবেটিসের জন্য আমি দেখেছি ওয়েট লস করাটা খুব দরকার হয়ে পড়ে, তাই না? এক্স্যাক্টলি। অনেক পেশেন্ট যারা হয়তো একটু ভারী ওজন রয়েছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্সেসও বেশি থাকে। ডেফিনেটলি। তো সেই সময় ওয়েট লস করতে গিয়ে অনেককে দেখা যায় যে লো কার্ব ডায়েট করছে, এটা কি ঠিক? এটা কিন্তু একদমই ঠিক না, কেন কি সব পোর্শনে আমাদের যে যে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস যেগুলো আছে, সেগুলো কিন্তু প্রতিটা মানে ওদের নির্দিষ্ট পোর্শনে যদি না আমরা খাবার খাই, যদি ওইগুলো রেশিওতে ঠিকঠাক আমাদের শরীরে না আসে, তো আমাদের কিছু একটা ডেফিসিয়েট হলেই কিন্তু সেকেন্ড কোনো ডিজিজের আমাদের হওয়ার চান্স থাকে, সেটা তো একটা কারণ। আর ডেফিনেটলি ডায়াবেটিস পেশেন্টদের ওয়েট মেজারমেন্ট করে আমি নিজে এতটা লস করব, এই যে একটা
ডিটারমিনেশন হওয়ার পরে আমি টোটালি প্রোটিন ডায়েটে থাকলাম বা আমি একদম লো কার্বে থাকলাম বা কার্বোহাইড্রেট পুরো ওমিট করে দিলাম, সেক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি যে যেটা আমাদের প্রোটিনের ফাংশন, যেটা আমি বললাম কিছুটা, যে রোগ প্রিভেনশন করার জন্য বা আমাদের ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াবার জন্য, এই যে কারণগুলো আছে, প্রোটিনের যে সমস্ত ফাংশনগুলো আছে সেগুলো তখনই আমাদের ফাংশন ওরা করতে পারবে যখন ওই প্রোটিনটাকে আমরা অন্য কাজে ইউটিলাইজ করতে না দিচ্ছি। আমরা যখন কার্বোহাইড্রেট আমাদের দরকার কিসের জন্য? এনার্জির জন্য। যখন আমাদের কার্বোহাইড্রেট পাচ্ছে না শরীরের তো একটা তো মেকানিজম চলছে, ওদের যেটা দরকার সেটার জন্য ওরা তখন কি করবে, আমাদের শরীরে যে মাসেল প্রোটিন আছে, ক্রিয়েটিনিন প্রোটিন, সেখান থেকে কিন্তু এনার্জি বানাবার জন্য প্রোটিনটা ইউটিলাইজ করে নেবে। তাহলে আমাদের যে প্রোটিনটা পাচ্ছিলাম সেটা কিন্তু ইউটিলাইজেশনটা ডিফারেন্ট হয়ে গেল, যেটা অ্যাকচুয়ালি ওদের কাজ প্রোটিনের, সেটা তো হলো না, সেটা পার্শিয়ালি হয়ে গেল। এদিক থেকে যেহেতু মাসেল থেকে আমাদের প্রোটিনটা ইউটিলাইজেশন হচ্ছে, সেহেতু আমাদের মাসেল ক্রিয়েটিনিনটা আমাদের কিন্তু বেশি ব্লাডে বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের রেনাল প্রবলেম বা এইসব হওয়ার একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে লো কার্ব আমি বলবো না, কার্বোহাইড্রেট কিন্তু অবশ্যই নিতে হবে, বাট তার ফর্মটা চেঞ্জ করতে হবে, যেটা আমি বললাম যে কমপ্লেক্স ফর্ম, সেই ফর্মে নিতে হবে, যেটা আমাদের এনার্জি প্রোভাইড করবে, বাট ডিরেক্টলি অ্যাবজর্ব, ডাইজেশন ডিরেক্টলি হবে না, র্যাপিডলি হবে না। তো সেইভাবেই আমি বলবো যে ওয়েট ম্যানেজমেন্ট করতে গিয়ে কিন্তু কখনোই আমাদের টোটালি লো কার্বে যাওয়াটা ডায়াবেটিসের ক্ষেত্রে। কার্বোহাইড্রেট কি রকম ভাবে রাখা উচিত আমাদের ডায়েটে, যদি একটু বলে দিতে ব্রিফলি? কার্বোহাইড্রেট তো যেটা বললাম যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হওয়া উচিত, আর ডেফিনেটলি রিফাইন যে কার্বোহাইড্রেট যেগুলো যেমন হচ্ছে ময়দা বা হোয়াইট ব্রেড বা যেগুলো চিনির যে খাবারগুলো থাকে, বেকারিজ, বিস্কিট ফিস্কিট, এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে একদমই। আর যেগুলো আমরা সকালবেলাতে একটা ধরুন ব্রেকফাস্টে আমরা ব্রাউন ব্রেড, তারপরে ওটস, ডালিয়া, মিলেট, যেটা বাজরার খিচুড়ি, যেটা এখন ক্যালসিয়ামের ভীষণ ভালো একটা সোর্স, আর এগুলো হচ্ছে কি যে আমরা সকালবেলাতে রাখতে পারি অ্যাজ এ সোর্স অফ কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। দুপুরবেলাতে তো যেটা বললাম যে পারবয়েলড রাইস যদি রাখা যায়, আদারওয়াইজ যে রাইসটা খাচ্ছে একটু ঠান্ডা করে খেতে পারে। বিকেল দিকে আবার একটু কোনো কার্ব না রাখলেও হবে, সেটাও রাখলেও 10% রাখতে পারে, সেক্ষেত্রে ব্রেড বা একটুখানি পোহা বা কিছু রাখতে পারে। আবার রাত্রেবেলায় রুটি খেতে পারে, সকালবেলা রুটি সবজি খেতে পারে, সেটা করতেই পারে। সময় কিন্তু হাতে একেবারেই নেই, তো যদি একটু ছোট্ট করে বলে দিতে যে মেডিকেশন তো চলছেই কারোর হয়তো ডায়াবেটিসের জন্য, তো মেডিকেশন ছাড়া আমরা ন্যাচারালি কি মানে ডায়েট দিয়ে ডায়াবেটিসটা ম্যানেজ করতে পারি? হ্যাঁ, যদি একদম কেউ প্রি ডায়াবেটিক স্টেজে আছে, সে কিন্তু ডেফিনেটলি এক্সারসাইজ, ডায়েট করে, মোটামুটি স্ট্রেস ম্যানেজমেন্ট করে ডেফিনেটলি সে থাকতেই পারে, মানে ম্যানেজমেন্ট করতেই পারে ডায়াবেটিস। তো কিছু আমাদের যেটা আমাদের আয়ুর্বেদিকে ইউজ হতো বা কিছু যেগুলো এখন আমাদের ন্যাচারাল যে ফুড, সেগুলো ডিরেক্টলি কিন্তু মেডিসিনের মতোই কাজ করে বেসিক্যালি ডায়াবেটিসের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে কি যে ফেনোগ্রিক সিড, যেটা হচ্ছে মেথি দানা, সেটাতে হচ্ছে কি যে আমাদের অ্যালকালয়েড থাকে, যেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের কিন্তু ব্লাড সুগারকে মিনিমাইজ করতে হেল্প করে, ঠিক আছে, মানে যেটা আমাদের ইনসুলিন বাইরে থেকে দিচ্ছি আমরা, যেটা যা ফাংশন, সেটা কিন্তু ওটা কাজ করে দেয়। সেকেন্ডলি হচ্ছে জাম, যেটা আমাদের মানে রুরাল এরিয়াতে খুব মানে লিবারেল অ্যামাউন্টে পাওয়া যায়, কেউ খায়ও না সেরকম ভাবে, বাট এটার যে গুণ সেটা হচ্ছে কি যে ভীষণই ভালো রকম ভাবে এটা ডিরেক্টলি কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যদি কন্টিনিউ কেউ এক বাটি করে জাম খায়, তো এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, গ্লাইকোসাইডেজ আছে, যেটাতে কিন্তু ডেফিনেটলি আমাদের ন্যাচারালি ট্রিটমেন্ট দিতে পারি আমরা কোনো ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক পেশেন্ট বা যাদের ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু মোটামুটি খুব একটা ব্লাড সুগার কন্ট্রোলে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে আবার কন্ট্রোলে রাখার জন্য নিতেই পারি। থার্ডলি হচ্ছে বিটার গ্রাউট, যেটা হচ্ছে করলা, সেটা কিন্তু ডেফিনেটলি ওটাতে পেপটাইড থাকে, যেটাও কিন্তু টোটালি আমাদের কিন্তু ইনসুলিন প্লান্ট বলা হয় এটাকে, মানে এটা একদমই টোটালি ওটার মতোই কাজ করে। তো এই তিনটে খাবার যদি প্রতিদিন আমাদের খাবারে থাকে, তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে হেল্পফুল। সময় কিন্তু একেবারে নেই, যদি একটু দর্শকদের জন্য কিছু বলতে।
যদি আমি ডায়াবেটিস ম্যানেজমেন্টের পুরোপুরি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে ফার্স্ট অফ অল হচ্ছে যে যেটা এনার্জি ডিভিশন, যেটা মানে আমরা বেসিক্যালি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে থাকি, বেসিক্যালি এটাই আমাদের ফলো হয়ে থাকে। বাট ডায়াবেটিস পেশেন্টে যেটা আমি বললাম যে লিমিট অ্যামাউন্ট করে এনার্জি দিতে, তো সেটা হচ্ছে 3+3 মিল প্যাটার্ন, মানে ব্রেকফাস্ট ডিরেক্টলি লাঞ্চ না গিয়ে মিড মর্নিংয়ে কিছু খাওয়া, 10 লাঞ্চের পর ইভিনিং বা আফটারনুনে যে খাওয়া, তারপর রাত্রেবেলা ইনফ্যাক্ট বললাম যেটা ইনসুলিন যারা নিচ্ছে শর্ট অ্যাক্টিংয়ে, সেটা আবার কি করে রাত্রেবেলা খাওয়ার পর তারা খাচ্ছেন, তাদেরকে কিন্তু আবার 10টার দিকে একটা কিছু স্ন্যাক্স খাওয়া উচিত ডেফিনেটলি। তো এইভাবে যদি স্মল অ্যামাউন্ট ফ্রিকুয়েন্টলি খাওয়া হয় সেটা কিন্তু ডেফিনেটলি ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটা অনেক বড় একটা প্রিন্সিপাল। ফার্স্ট, সেকেন্ডলি হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা আমি বললাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে পারে। থার্ডলি হচ্ছে কি যে যেগুলো আমি ন্যাচারাল সোর্সেসগুলো বললাম সেগুলো নিতে পারে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারে। তো এইগুলো মোটামুটি, আর প্রোটিন ফার্স্ট ক্লাস প্রোটিন খেতে হবে, এগ হোয়াইট যেটা, বা তেলের যে গুড প্র্যাকটিসেস যেটা আছে সেটা করতে পারে। তো যেটা তেলের জন্য বললাম অল্টারনেট করে ইউজ করা, তো সেগুলো করতেই হবে, সেইগুলো সবার করা উচিত। আর যেটা সব থেকে আমাদের ভুল হয় সেটা হচ্ছে কি যে তেল আমরা ইউজ করি, রিইউজ করি, তেল ডিপ ফ্রাইড খাবার খেলাম, রেখে দিলাম উঠিয়ে পরের দিন আবার ওটাতে ডিপ ফ্রাইড করলাম। এটা তো টোটালি মানে জাস্ট মানে যে আমাদের যে কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে বা ডায়াবেটিসের জন্যেও যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেমেটিক। তো সেটার থেকে রিইউজ তেল একদমই করা উচিত না। এটা কিন্তু টোটালি ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হচ্ছে কি যে আপনার পুরোপুরি যেগুলো ব্যাড কোলেস্ট্রল, যেগুলো ওই এলডিএল, এগুলো কিন্তু খুব বেশি করে বাড়ায়। এই প্র্যাকটিস করাটা মানে আমাদের বন্ধ করতে হবে, কি যে রিপিট ইউজ করছি আমরা তেল, তো সেটা বন্ধ করতে হবে। আর তাছাড়া যেটা আমরা বেসিক্যালি করে থাকি কি যে খুব কমন প্রবলেম, যেটা ভুল হয় আমাদের, কি আমরা খাবার রান্না করলাম ফ্রিজে রেখে দিলাম, তারপরে কি করি আমরা পুরো থেকে একটু করে খাচ্ছি, অনেকে তো হ্যাঁ রোজ পুরোটা আমরা বার করলাম, তারপর ওইখান থেকে কিছুটা গরম করলাম, আবার যেটা বেঁচে গেল আবার ফ্রিজে রেখে দিচ্ছি। এই যে থার্মাল যে চেঞ্জেসটা হচ্ছে, ফ্রিজিং থ্রোয়িং এক্ষেত্রে মানে অনেক টাইম কিন্তু আমাদের মাইক্রো অর্গানিজম গ্রোথ হওয়ার হাই চান্স থাকে, যেটা আমাদের ফুড পয়জনিং হতে পারে। আমরা বুঝতেই পারছি না কি যে ভাবছি ফ্রিজে ছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না, গরম করছি তো, কিন্তু এই মাঝখানে যে থার্মাল চেঞ্জেসটা, এটা যদি না করে আমরা যতটা পোর্শন আমাদের দরকার ততটা পোর্শন যদি ওইখান থেকে পোর্শন আউট করে নিলাম, তারপরে বাকিটা ওই ফ্রিজেই রাখলাম, তারপরে ওটা টোটালি পুরো রিহিট করে ভালো করে খেলাম, তো সেক্ষেত্রে আমাদের যেটা ফুড পয়জনিং হয় বা কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে এগুলো হবে না। ধন্যবাদ তোমাকে। আমাদের অনেক প্রশ্নের আশা করি উত্তর দর্শকেরা পেয়েছেন। আজ এখানেই শেষ করতে হবে, হাতে একেবারে সময় নেই। দেখা হবে পরের শনিবার। নমস্কার।